শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি, কিন্তু কিছু দেখতে পাইনি। আমার কোনো ক্ষতিও হয়নি। তাই বললাম, কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করব কি করে? আনন্দমোহন মাথা নাড়ল। তার উপায় আছে। খালেশ্বরীর মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে, মানুষের আঙুলের মতো লম্বা লম্বা পাতা, পাংশুটে রঙের ফুল হয়। এ ধরনের গাছ অন্য কোথাও দেখিনি। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, ওই পরগাছার পাতায় পাতায় চিতার ধোঁয়ার গন্ধ। মরা পোড়ানোর চামড়া আর আঁশটে গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। সেই গাছের 5টা পাতা তুলে আনতে হবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক হলো, আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে। সেখানে তার এক মাসির বাড়ি। রাত হলে আমি চলে যাব শ্মশানে। পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব। যদি পারি আনন্দমোহন পেট পুরে কলেজ কেবিনে খাওয়াবে। তাছাড়া করকরে 10 টাকার একটা নোট দেবে। আনন্দমোহনের মেশো অনেক বারণ করলেন। বাবা, ওসব গোয়ার তুমি করতে যেও না, জায়গাটা খুবই খারাপ। তান্ত্রিকরা উপাসনা করেন, অমাবস্যায় নিঘাত ওদের আবির্ভাব হয়। এসে উত্তর দিলাম, ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি। আমি যখন নাছোড় বান্দা তখন আনন্দমোহনের মেশো একটি রুদ্রাক্ষ হাতে বেঁধে দিয়ে বললেন, রাম রাম, বিপদে পড়লে রাম নাম জপ করবে। আর কি বলবো বাবা, এসব সর্বনেশে খেলায় মেতো না, কোনোদিন মুশকিলে পড়ে যাবে। রাত 8টায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম। ঘুটঘুটে অন্ধকার, ভালো করে পথ দেখাই যায় না। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল। চারিদিকে ঝিঁঝির আওয়াজ। এসবে আমি অভ্যস্ত। এর আগে বাজি রেখে বারতিনিক নানান জায়গায় শ্মশানে গিয়েছি। মরার ঘাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি। প্রায় ঘন্টা 3 পর শ্মশানে পৌঁছলাম। এতটা সময় লাগবার কথা নয়। মনে হয় পথ হারিয়েছিলাম। শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসল গন্ধে বমি আসতে লাগলো। বুঝতে পারলাম বোধহয় মরা পোড়ানোর গন্ধ। অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না। একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধ আসছে খালেশ্বরীর মন্দিরের দিক থেকে। কাছে গিয়ে টর্চ জ্বালালাম। গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিলাম। এই সময় এলোমেলো হাওয়া উঠল। পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠল। কি আশ্চর্য, ঠিক যেন আঙুল নেড়ে আমাকে কাছে লাগছে। ভোরবেলা ফেরার সময় এই পরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যাব। আবার শ্মশানের দিকে ফিরলাম। স্থির জোনাকির মতো অনেকগুলো আলো। বুঝতে অসুবিধে হলো না, ওগুলো শেয়ালের চোখ। তাদের রাজত্বে আমার অনাহত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে। কাছে যেতেই ছুটে পালালো। অদ্ভুত একটা শোঁ শোঁ শব্দ। মরার খুলির মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হলে এই ধরনের শব্দ হয়। আরেকটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। উঁচু ঢিবির ওপর বাঁশের খাট, তার উপর একটা মরা, মুখ ঢাকা। ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম না। সরে এলাম। এদিকটা অনেকগুলো গাছের জটলা। তার তলায় মিটমিট করে লণ্ঠন জ্বলছে। যাক, সম্ভবত কোনো লোক আছে ওখানে। শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে না। কাছে গিয়ে দেখলাম লণ্ঠন মাঝখানে করে 2 জন লোক চুপচাপ বসে আছে। পরনে গেঞ্জি আর ধুতি, বিস্ফারিত চোখ।
গালের চোয়াল প্রকট। কে আপনারা? দাদা, আপনারা কে? বার দুয়েক প্রশ্ন করতে উত্তর মিলল। আমরা মোড়া পোড়াতে এসেছি। মরা পোড়াতে এসেছেন? শুধু দুজন? আরো দুজন গায়ে গেছে কাঠ কিনতে, অনেকক্ষণ গেছে, ফিরছে না কেন কে জানে, নেশা করে কোথাও পড়ে আছে হয়তো। আমি তাদের কাছে বসে পড়লাম। যাক, সারাটা রাত অন্তত মুখ বুজে থাকতে হবে না, কথা বলবার লোক পাবো। একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আমি বেড়াতে এসেছি। উত্তর শুনে দুজনেই খ্যাক খ্যাক করে হেসে উঠল। শ্মশানে বেড়াতে? ভালো ভালো, বেড়াবার জায়গা পেলেন না? মরিয়া হয়ে বলে ফেললাম, না মানে ভূত দেখতে এসেছি। ভূত দেখতে এসছেন? খাঁচা এনেছেন? খাঁচা? খাঁচা দিয়ে কি হবে? কেন, ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন? বুঝলাম ঠাট্টা করছে, কোনো উত্তর দিলাম না। কিন্তু কতক্ষণই বা চুপচাপ থাকা যায়। একসময় জিজ্ঞাসা করলাম, কে মারা গেলেন? আমাদের দাদা। আবার চুপচাপ। কিছুক্ষণ পর আরেকজন বলল, এ তো ভারী মুশকিল হলো, কতক্ষণ এভাবে বসে থাকবো, এত দেরি তো হবার কথা নয়। চলো একটু এগিয়ে দেখি। লণ্ঠন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়ালো। আপনি বসে বসে শ্মশানে হাওয়া খান মশাই, আমরা গাঁয়ের দিকে একটু এগিয়ে দেখি। বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান দীপ্তি গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল। হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কি একটা ঠিকল। হাতে করে তুললাম, নরমুণ্ড। কি আশ্চর্য, হাতে নিতেই যেন নড়ে উঠল, জীবন্ত বস্তুর মতো। মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল। বুঝতে পারলাম মনের ভুল। না, মনের ভুল নয়, মনের ভয়। ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে ডোবার ধারে গিয়ে হাজির। ধারে একটা হিজল গাছ, তাতে হেলান দিয়ে বসলাম। বোধহয় তন্দ্রা এসে গিয়ে থাকবে। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম। টর্চের আলোয় হাত ঘড়ি দেখলাম, রাত 3টে। তার মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর ঘন্টা খানিক। 4টের সময় এখান থেকে রওনা হলে 6টা নাগাদ আনন্দমোহনের মাসির বাড়ি পৌঁছে যাব। তার আগে বরগাছের পাতাগুলো ছিঁড়ে নি। আবার মন্দিরের কাছে এলাম। হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়েই বিপদ। কিছুতেই ছিঁড়তে পারলাম না। কি শক্ত পাতা রে বাবা! শুধু তাই নয়, মনে হলো কে যেন আমায় ধাক্কা দেবার চেষ্টা করছে, বাধা দিচ্ছে। কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না। মনে পড়ে গেল পকেটে ছুরি আছে। ছুরি বার করে 5টা পাতা কেটে নিলাম। ঠিক মনে হলো মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছি। তারপরই অবাক কাণ্ড। কাটা পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। রক্ত মানে লাল রঙের রস। পাতা 5টা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম। মিট মিট করে লণ্ঠন জ্বলছে, তাহলে লোকগুলো বোধহয় ফিরে এসেছে। লণ্ঠনের কাছে গিয়ে চমকে উঠলাম। সারি সারি 3টে খাটিয়া, কিন্তু লোকজন কোথায়? এরা এলোই বা কখন? টর্চের আলো ফেললাম খাটিয়ার উপর। তারপর মনে হলো পিঠের শীত দাঁড়াবে ঠান্ডা একটা শিহরণ। আমার সমস্ত শরীর টলতে লাগলো।
এ কি করে হলো? তিনটে খাটিয়াতে এক মরা, এক বয়স, এক রকম দেখতে। লণ্ঠন নিয়ে যে দুজন বসেছিল, এখন মনে পড়ল তাদের দুজনেরও একই রকম চেহারা। সেই চেহারা খাটিয়ার ওপর। এবার বুঝতে পারলাম, বেশ একটু ভয় ভয় করছে। কোন যুক্তি দিয়ে মনকে বোঝাতে পারলাম না এরকম কি করে হতে পারে। শ্মশানে থাকতে আর সাহস হলো না। চম্পাহাটির দিকে রওনা দিলাম। পেছনে ফিরতেই মনে হলো কারা যেন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। নাকি সুরে বলে উঠল, কোথায় গেছেন? ভূত নিয়ে যাবেন কিসে? সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। ভূত নেই এটা প্রমাণ করতে খালেশ্বরী শ্মশানে রাত কাটানোর বাজি ধরেন লেখক। শ্মশানঘাটে তার আলাপ হয় মরা পোড়াতে আসা দুটি অদ্ভুত লোকের সাথে। শ্মশান থেকে বেরোনোর সময় লেখক দেখেন ওই দুটি লোক আর খাটিয়ায় শোয়ানো তাদের মৃতদেহের মুখ হুবহু এক। তারপর সেবার বাজি জিতেছিলাম বটে, আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল। ভূত যদি নেই, তাহলে একই চেহারার তিনটে মরা পাশাপাশি দেখলাম কি করে? বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগেই জীবন্ত দেখেছি, কথা বলেছি যাদের সঙ্গে, তারাই মরা হয়ে খাটিয়ায় শুয়ে। ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই। অনেক বছর কেটে গেছে, ভূতের কথা ভাববার আর অবসর পাইনি। ডাক্তারি পড়া নিয়ে প্রাণান্ত। 5 বছরের কোর্স শেষ হলো 7 বছরে। পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝাট। তারপর হাসপাতালে 1 বছর হাউস সার্জন হিসেবে। জীবনের বিভৎস দিকটার সঙ্গে পরিচিত হলাম। সেই সময় সারা শহরে খুনোখুনি রাজত্ব। সময় নেই, অসময় নেই, গাদা গাদা মরা মর্গে এসে পৌঁছতে লাগলো। বোমায় কারোর হাত পা উড়ে গেছে, ছোড়ার আঘাতে কারোর পেটের নাড়ি ভুড়ি বাইরে এসে পড়েছে। আবার পথ দুর্ঘটনায় বলিও আছে, লরি কিংবা বাসের তলায় থ্যাতলানো দেহ। এই সব মরা চিরে রিপোর্ট দিতে হতো। এই কাজে আমার সহায় মাধাই ডোম। সেই অর্ধেকের বেশি কাজ করে দিত। খালেশ্বরী মন্দিরের সেই পরগাছার গন্ধে একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল, কিন্তু এখন স্তূপাকৃত মরার গাদার মধ্যে ঘোরাফেরা করে কোনো গন্ধ পাই না। এক রাতে ঘুমে অচেতন ছিলাম, হঠাৎ দরজায় ধাক্কা। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। অল্প ডাকেই ইদানিং ঘুম ভেঙে যেত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাধাই ডোম দাঁড়িয়ে। কি খবর জানাই ছিল, তবু জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? একটা মরা এসেছে হুজুর। তারা কিসের? কাল সকালই নয় হবে? না, আপনি একবার আসুন। আশ্চর্য লাগলো, মাধাই ডোমের এত আগ্রহ দেখিনি এর আগে। পোশাক বদলে মর্গে চলে এলাম। মেঝের উপর স্ট্রেচারে শোয়ানো রয়েছে, মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। বছর 19-20 বেশি নয়। এক মাথা ঢেউ খেলানো চুলের রাশ, কালো চুলের মাঝখানে পদ্মের মতো ঢলঢলে একটি মুখ। মুখে কোনো বিকৃতি নেই,
একটুও কুচকয়নি কিছু। কে নিয়ে এলো? পুলিশ। মারা গেল কিসে? উত্তরে মাধাই ডোম দেহটা উপুর করে দিল। পিঠের দু জায়গায় গভীর ক্ষতের চিহ্ন। মনে হলো ধারালো ছোড়া দিয়ে দুবার আঘাত করা হয়েছে। মাধাই ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে। গম্ভীর গলায় বলল, পার্টির ব্যাপার হুজুর, আজকাল যা হয়েছে আর কি। নিজের কাজ শুরু করে দিলাম। ঘন্টাখানেকের বেশি লাগলো না, রিপোর্ট লেখাও শেষ। মাধাই ডোমকে জিজ্ঞেস করলাম, বডি নিতে কেউ এসছে? না হুজুর, এখনো হয়তো সর্বনাশের খবরই পাইনি। তা ঠিক, কাল খোঁজ পড়বে। পরের দিনও কেউ এলো না। পুলিশ মৃতদেহের ফটো নিয়েছিল, তার ফটো ছাপিয়েও দিয়েছিল বড় বড় খবরের কাগজে। দিন চারেক পার হয়ে গেল, দেহ নিতে তবুও কেউ এলো না। ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল যাতে গন্ধ না বের হয়, কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে। মাধাই ডোম এসে তাগাদা দিতে লাগলো, হুজুর আর কদিন আটকে রাখবো, হুকুম দিন গাদায় পুড়িয়ে দিই। মাধাই ডোমের উদ্দেশ্যও ছিল, অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চায়। বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক। যখন ভাবছি কি করব, তখন একজন ছাত্র এসে খবর দিল, স্যার একটা ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায়। এরকম অনেকেই আসে, আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে চায় কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ গছাতে উৎসাহী। দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না, তবু ছোকরাকে ডেকে পাঠালাম। মাধাই ডোমকে বললাম পরে দেখা করতে। ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠলাম, চেহারায় এমন মিল হয়। মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য, মুখ, চোখ, রং সবই একরকম। মেয়েটি যেন পুরুষের বেশ পরে এসেছে। কিছুক্ষণ কথা বলতে পারলাম না, তারপর বললাম, হ্যাঁ কি চাই? আমার বোন আভার বডিটা নিতে এসছে, ছোড়া মারার কেস। আচ্ছা, এত দেরি হলো আপনার? আমি অনেক দূর থেকে আসছি, খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি। কথাগুলো বলার সময় ছোকরার গলা অশ্রুরুদ্ধ হয়ে এলো। মৃদু কণ্ঠে বলল, দেশ থেকে এ হানাহানি যে কবে শেষ হবে। আমি বলেই ফেললাম, আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মিল। ছোকরা কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে দেখল, তারপর বলল, সত্যি কথা বলতে কি, আমরা যমজ। আমি আভার চেয়ে 7 সেকেন্ডের বড়। বডি ছেড়ে দেওয়ার জন্য যা প্রয়োজন করে দিলাম। মনে একটু সান্ত্বনা পেলাম, যাক মেয়েটির দেহের সদ্গতি হবে। ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন। কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি, মাধাই ডোমের সঙ্গে দেখা। হুজুর আর একজন লাশের খদ্দের এসছে। কে? এ আবার কোন লাশের? আরে সেই ছোড়া মারার কেসটা হুজুর, অল্প বয়সী মেয়েটা। বলিসনি কাল তার ভাই লাশ নিয়ে গেছে? বলেছি হুজুর, ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান। বিরক্তিকর। বললাম, আসতে বলো। ভদ্রলোক ঢুকলেন, প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা চুল, চোখে বেশি পাওয়ারের চশমা, খুব গম্ভীর চেহারা। আমি বললাম, আপনি ডোমের কাছে শোনেননি? শুনি তো আপনার কাছে এসেছি, সত্যি কথাটা জানতে। যা বাবা, এর আবার সত্যি মিথ্যে কি? ভাই এসে লাশ নিয়ে গেছে, যমজ ভাই। সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বললেন, হ্যাঁ, যমজ ভাই? মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এর নাম তো মনে নেই, খাতায় লেখা আছে, দেখতে পারেন। আপনি কে? আমি আভার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজপাড়াঙ্গা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আভা এখানে কি করতো আমি জানি না। সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না, শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালের চোরা কারবার করত।
ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন। কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখুন, জিনিস কিনে ঘায়ে ফিরছি, সেই কাগজের মোড়কে আবার ছবি। অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো, সকালেই ছুটে চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে, আপনার মতন তিনিও খবরের কাগজ দেখেই এসেছিলেন। সে কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে, বাস্তব ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসলাম। সে কি? সেই জন্যই তো আশ্চর্য লাগছে। অঞ্জু, না 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 না, অঞ্জু কি করে আসবে? অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমেছে। অনেক বছর আগে কালেশ্বরী মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতাটা মনকে আচ্ছন্ন করল। দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা। ভূত নেই এ কথা বলি কি করে, কোন যুক্তিতে? শুনছিলেন ভূত চরিত, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে আনন্দমোহন, মেশো ও মাধাই ডোম, দ্বীপ। গল্পের সূত্রধার সোমক। অঞ্জু ও প্রথম ভূত সোমক, দ্বিতীয় ভূত পুষ্পল, বাবা জগন্নাথ বোস। এই পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির অবুঝ ভাই, মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এরে নাম তো মনে নেই, খাতায় লেখা আছে, দেখতে পারেন। আপনি কে? আমি আভার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজপাড়াঙ্গা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আভা এখানে কি করতো আমি জানি না। সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না। শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালের চোরা কারবার করত। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন। কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখুন, জিনিস কিনে ঘায়ে ফিরছি, সেই কাগজের মোড়কে আবার ছবি। অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো, সকালেই ছুটে চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে, আপনার মতন তিনিও খবরের কাগজ দেখেই এসেছিলেন। সে কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে, বাস্তব ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসলাম। সে কি? সেই জন্যই তো আশ্চর্য লাগছে। অঞ্জু, না 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 না, অঞ্জু কি করে আসবে? অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমেছে। অনেক বছর আগে কালেশ্বরী মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতাটা মনকে আচ্ছন্ন করল। দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা। ভূত নেই এ কথা বলি কি করে, কোন যুক্তিতে? এই নতুন বাড়িতে এসে আমার তো বেশ ভালোই লাগতে শুরু করলো। কারণ ছবি কেনা বা সাক্ষাৎকার নেওয়া কিংবা খেজুরে আলাপ করতে আসা উটকো লোকের উৎপাত এখানে একেবারেই নেই।
আর হারানো কাজের বাইরে একটা কথাও বলে না। তাই 7-8 দিন পর আমি দোতলা বাড়ির ছাদ লাগোয়া একটা ঘরে নিজের ছবি আঁকার সাজ সরঞ্জাম নিয়ে হারানকে সঙ্গে করে গুছিয়ে ফেললাম। ঘরের এক কোণে একা শোয়ার মতো একটা খাটও রেখে দিলাম। ভাবলাম ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিয়ে নেব, আর রাতে ওই ঘরে ঘুমিয়ে পড়ব। এতে হয় কি, যে ছবিটা আঁকছি তার সঙ্গে খুব একাত্ম হওয়া যায়। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার ঘরে গিয়ে ইজেলের ওপর রাখা সাদা ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালাম। ওহ, কতদিন যে কিচ্ছু আঁকা হয়নি। হাতের আঙুলগুলো নিষ্পিস করে ওঠে। চারকোল পেন্সিলটা তুলে নিয়ে ক্যানভাসের ওপর রেখা ফুটিয়ে তুলতে শুরু করি। এইভাবে কতক্ষণ কেটে যায় খেয়াল থাকে না। একসময় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি সন্ধে নেমে এসেছে। পাখিরা কিচিরমিচির করে নিজেদের বাসায় ফিরে আসছে। দূর থেকে একটা স্টিমারের ভোঁ কানে এলো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকছি, কোমরটা খুব ধরে গেছে। চারকোল পেন্সিলটা রেখে বিছানায় গিয়ে বসলাম। হারান এসে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে হঠাৎ করে সামনে রাখা ক্যানভাসের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। দেখি এতক্ষণ ধরে যে ছবিটা স্কেচ করেছি সেটা কিসের? কিভাবে এরকম একটা ছবির আইডিয়া আমার মাথায় এলো? ভারী অদ্ভুত তো। কিন্তু ছবিটা শেষ করব কি করে? তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে আমি আবার ক্যানভাসের দিকে এগিয়ে গেলাম। ছবিটা আমাকে যেন এক দুরন্ত আকর্ষণে টানছিল। আমি আবার স্কেচ করা শুরু করলাম। ধীরে ধীরে সারা ক্যানভাস জুড়ে একটা আশ্চর্য ছবি ফুটে উঠতে থাকল। রাত তখন কটা জানি না। ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা বিড়ালের কর্কশ চিৎকারে জেগে উঠলাম। মনে হলো কিছু একটা যেন বিড়ালটাকে কামড়ে ধরেছে, আর সেই কষ্টের চোটেই এই চিৎকার। একটু পরেই বিড়ালের ডাকটা মিলিয়ে গেল। সকালবেলায় হারানের ডাকে ঘুম ভেঙে নিচে এসে দেখি একটা বিড়াল রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় সদর দরজার সামনে পড়ে আছে। হয়তো কোনো কুকুর বাগে পেয়ে বিড়ালটার এই অবস্থা করেছে। তবু মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করতেই থাকলো। একটা কুকুর এরকম ভাবে কোনো কিছুকে কামড়ে মেরে ফেলতে পারে? হারানকে জায়গাটা পরিষ্কার করতে বলে আমি সকালের চা জলখাবার খেয়ে আবার দোতলায় আমার ঘরে গিয়ে আঁকা শুরু করলাম। ইজিলের সামনে গিয়ে দাঁড়াতেই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার গা ছমছম করতে লাগলো। তারপর ভাবলাম, একতলায় একটু আগে বিকৃত চেহারার ওই মরা বেড়ালটাকে দেখেই হয়তো মনটা দুর্বল হয়ে পড়েছে। এইসব বাজে চিন্তা ঝেড়ে ফেলে ছবিটায় রং শুরু করা যায়। প্যালেটে রং গুলে তুলিগুলো একটা ছোট গোল টেবিলে সাজিয়ে রাখলাম। রং শুরু করার কিছুক্ষণ পর থেকেই সারা শরীরটা তেমন যেন ঝিমঝিম করতে লাগলো। ভাবলাম, কাল অনেকক্ষণ রাত জাগার জন্য হয়তো এরকম হচ্ছে। তাই দুপুরের খাওয়ার পর কিছুটা ঘুমিয়ে নিলাম। সন্ধ্যেবেলা হারান এসে চা এনে ডেকে দিল। চা খেয়ে আবার ছবিতে রং করা শুরু করলাম। কিন্তু আবার খানিকক্ষণ পর থেকে সারা শরীরে কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। দুপুরে তো অনেকটা বিশ্রাম নিয়েছি, তাও কেন শরীরটা এরকম লাগছে? একবার ভাবলাম হারানকে ডাকি, কিন্তু তারপরই মনে হলো কি দরকার ওকে ব্যস্ত করে, এক্ষুনি হয়তো ডাক্তার আনতে ছুটবে। আবার জোর করে ক্যানভাসের ছবিতে রং করতে লাগলাম। কিন্তু এটা কি হচ্ছে? কিছুতেই তুলিটা সোজা করে ধরতে পারছি না কেন? তুলিতে রং লাগিয়ে আবার ক্যানভাসের দিকে নিয়ে যেতেই এবার ঘরের আলো তপ করে নিভে গেল। না, এবার হারানকে ডাকতেই হবে। হারান, একটা আলো দিয়ে যা। কিন্তু নিচ থেকে হারানে সাড়া না পেয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ কানের কাছে ফিসফিস করে একটা গলার আওয়াজ পেলাম।
এই ছবি আঁকা বন্ধ করো এক্ষুনি, নয়তো চিরজীবনের মতো তোমার আঁকা বন্ধ করে দেব। চরম ক্ষতি হবে তোমার। এই ছবি আঁকা বন্ধ করো। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠলাম, হারান, হারান। আমার চিৎকার শুনে নিচ থেকে হারান আলো নিয়ে ছুটে এল। আমি হারানকে আর কোনো কিছু না জানিয়ে বললাম, খেতে দে হারান, খুব খিদে পেয়েছে। রাতের খাবার খেয়ে উপরে উঠে এলাম। ছবিটা যেন আমাকে নেশার মতো টানছে। যেভাবেই হোক শেষ করতে হবে ছবিটা। মোমবাতির আলোয় ক্যানভাসের ছবিটা চোখে পড়তেই বুকের ভেতরটা ছ্যাপ করে উঠল। এই ছবিটা কেন আঁকছি আমি? রং তুলি দিয়ে কি ভয়ানক এক মূর্তি ফুটে উঠছে সারা ক্যানভাস জুড়ে। আবার শুরু করলাম আঁকা। একটু একটু করে রং দিয়ে ছবিটা শেষ করে ফেলতে হবে। কি জানি কেন এই ছবিটা আঁকতে আর ভালো লাগছে না, কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে। আরো একটা মোমবাতি জ্বালিয়ে একটা উঁচু টুলের উপর রাখলাম। এবার বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু সারা ঘর জুড়ে কার যেন একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। আমি শক্ত করে তুলিটা হাতে চেপে ধরলাম। পায়ের আওয়াজটা আমার ঠিক পিছনে এসে থেমে গেল। একটা দমকা হাওয়ায় দুটো মোমবাতি হঠাৎ নিভে গিয়ে সারা ঘর অন্ধকার। ফিসফিসে কেউ যেন বলে উঠল, এই ছবি আঁকা বন্ধ করে দাও, হয়তো তোমাকে আমি শেষ করে ফেলবো। নষ্ট করে দাও এই ছবি, নষ্ট করে দাও। এই কথা বলতে বলতে বরফের মতো দুটো ঠান্ডা হাত এসে আমার গলা টিপে ধরল। আমি বাঁধে পড়া জন্তুর মতো ছটফট করতে করতে ওই দুটো হাত থেকে বাঁচবার চেষ্টা করতে লাগলাম। কোন এক অশরীরী এসে আমার ছবি আঁকা বন্ধ করতে চাইছে, এ আমি হতে দেব না। কোনো মতে দুটো হাত সরিয়ে আমি চিৎকার করে উঠলাম, হারান, হারান। গলা দিয়ে কিছুতেই আওয়াজ বেরোতে চাইল না। আমাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিয়ে কেউ যেন ঘর থেকে বেরিয়ে গেল। মাথা ঠুকে গেল দেওয়ালের সঙ্গে। তবু সবকিছু উপেক্ষা করে আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। পকেট থেকে দেশলাই বের করলাম। দুটো হাত ঠকঠক করে কাঁপছে। দু তিনবারের চেষ্টায় দেশলাই জ্বালালাম। মোমদানিগুলো খুঁজে বের করতেই হবে। এত বড় ঘরে সামান্য দেশলাইয়ের আলোয় প্রায় কিছুই দেখা যায় না। এক পা করে এগিয়ে গেলাম। এই তো মোমদানি পেয়েছে। আরো একবার দেশলাই কাঠি ঘষে মোমবাতি জ্বালালাম। তারপর মোমবাতিটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। হারান কি ঘুমিয়ে পড়ল? আজকের রাতটা এক অজানা আশঙ্কায় ভরে উঠেছে। হারানকেও একটু সাবধান করে দেওয়া দরকার। সিঁড়ি দিয়ে নেমে গেলাম নিচে। হারানের ঘরটা সিঁড়ির ঠিক নিচেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে হারানের নাম ধরে ডাকতে লাগলাম, হারান, 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 দরজা খোল, হারান, দরজা খোল, হারান। কোনো সাড়া না পেয়ে আমি দরজাটায় ঠেলা দিই। খোলাইছে। আলো নিয়ে ভেতরে ঢুকলাম আমি। মোমবাতিটা সামনে ধরে আবার ডাকলাম, হারান, এই হারান, 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 হারান। কোনো উত্তর নেই। বাইরে থেকে ঝিঝির ডাক ভেসে এলো। কোথাও একটা বিড়াল কেঁদে উঠল। হঠাৎ কপালে কি একটা ঠেকল। আমি মোমবাতিটা কপালের কাছে আনতেই দেখলাম দুটো পা। ভয়ে আঁতকে উঠে মোমবাতির আলোটা তুলে ধরতেই সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে হারান। দুটো চোখ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জিভটা গলা অবধি ঝুলছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। তারপর ছুটে বেরিয়ে এলাম হারানের ঘর থেকে। আমার পিছন পিছন কে যেন আসছে। আমি আবার সিঁড়ি বেয়ে দোতলায় আমার ঘরের দিকে এগোতে লাগলাম। ঘামে ভিজে রয়েছে সমস্ত শরীর। কয়েক ধাপ ওঠার পর দেখি দুটো আগুনের মতো চোখ চলছে।
বেড়াল বসে রয়েছে সিঁড়ির ওপর। আমাকে দেখতে পেয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। গলায় একটা চাপা ঘড় ঘর শব্দ করতে করতে এক লাফে আমার কাঁধে থাবা বসিয়ে গলার টুকি চিপে ধরল। যন্ত্রণায় হাত থেকে মোমবাতি ছিটকে পড়লো মাটিতে। এক নিমেষে সব অন্ধকার, শুধু বেড়ালটার চোখ জ্বলছে। আর দোতলার ঘর থেকে এক টুকরো মোমের আলো এসে সিঁড়ির ল্যান্ডিং এর কাছে এসে পড়েছে। আমি বুঝতে পারছি এই বেড়ালটা কোনো সাধারণ বেড়াল নয়, কোনো প্রেতাত্মা এর উপর ভর করেছে। নয়তো এত শক্তি কোনো বেড়ালের গায়ে হতে পারে না। বাঁচবার আশায় আমি দোয়াতে শক্ত করে চেপে ধরলাম বেড়ালটার গলা। একটা বিকট শব্দ করে আমার গলাটা ছেড়ে দিল বেড়ালটা। তারপর কামড় বসালো আমার হাতে। ধারালো দুটো দাঁত ফুটে গেল আমার হাতে। আমি ছেড়ে দিলাম বেড়ালটার গলা। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল বেড়ালটা। আমার গলা আর হাত দিয়ে রক্ত ঝরে পড়ছে। আমি অবসন্ন শরীরটাকে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যেতে থাকলাম। এইসব কাণ্ডের সঙ্গে ওই ছবিটা নিশ্চয়ই জড়িয়ে আছে। সেই জন্যই সেদিন রাতে এক অশরীরী এসে ভয় দেখিয়ে ছবিটা আঁকতে আমাকে বারণ করেছিল। কিন্তু কে সে? ছবি আঁকার সঙ্গে তার কি সম্পর্ক? ছবিটা যদি আমি আঁকা শেষ করি তাহলেই বা কি হবে? না, আমি এর শেষ দেখে ছাড়ব। আমি একজন চিত্রশিল্পী, এভাবে কিছুতেই শয়তান প্রেতাত্মার কাছে আমি নতি স্বীকার করব না। মনে জোর এনে আবার ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালাম। সারা ক্যানভাস জুড়ে একটা বিভৎস মুখ। আমার চোখের সামনে ধীরে ধীরে ক্যানভাস জুড়ে ছবিটা যেন জীবন্ত হয়ে উঠতে থাকে। চওড়া কপালে অসংখ্য ক্ষত চিহ্ন, যেন কেউ ভারী কিছু দিয়ে সারা কপালে আঘাত করেছে। চোখের ভেতর মনি নেই, শুধু দুটো কোটর দিয়ে সরু ধারায় রক্ত করাচ্ছে। দুদিকের গালে মাংস নেই, শুধু হাড় বেরিয়ে আছে। নাকটা যেন থ্যাকলানো, কান দুটো অস্বাভাবিক বড়, গলাটা সরু। বাইরে প্রবল ঝড় উঠেছে, একটু চমকাচ্ছে। শোঁ শোঁ শব্দে হাওয়া সারা ঘরে আছড়ে পড়ছে। দুটো মোমবাতি সেই হাওয়ায় নিভে গেল। শুধু ক্যানভাসের ছবিটার দুটো চোখে যেন লাল আগুনের ফুলকি। হাওয়ার শব্দকে ছাপিয়ে ভেসে এলো একটা বিকৃত কণ্ঠস্বর। আমিও তোমার মতোই ছবি আঁকতাম, ছবি এঁকেই জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি। আমার ছবি কম দামে কিনে নিয়ে যেত কিছু লোক, আর সেই ছবি তাদের নামে প্রচুর দামে বিক্রি করে তারা বড় লোক হয়ে উঠল। আমি তার দেনায় সর্বশান্ত হয়ে একদিকে আত্মহত্যা করলাম। তারপর থেকেই এই বাড়িতে কেউ আসতে সাহস পায় না। আমি বাড়ির মালিক সেজে শুধু যারা ছবি আঁকে তাদের এই বাড়িটা বিক্রি করি। তোমার আগে 12 জন ছবি আঁকার শিল্পীকে আমি শেষ করেছি। এবার তোমার পালা। তোমার কাজের লোকটাকেও মেরেছি, এবার তোমাকেই। কথা বলতে বলতে ক্যানভাস থেকে সেই ভয়ঙ্কর মূর্তিটা বেরিয়ে এলো বাইরে। এই বাড়িতে যে ছবি আঁকতে শুরু করে সে শুধু আমাকেই আঁকে, আর অন্য কিচ্ছু আঁকতে পারে না। আমিও ছবির ভেতর থেকে নিজের রূপ ধরতে পারি।
আমি আতঙ্কে চিৎকার করে উঠে লুটিয়ে পড়লাম মাটিতে। সেই ছবির বিভৎস মূর্তিটা দুটো ভারী পা দিয়ে আমার বুকের উপর উঠে দাঁড়ালো। তারপর একটা দড়িতে ফাঁস লাগিয়ে আমার গলার দিকে ছুড়ে দিল। বুঝতে পারলাম ঠিক হারানের মতোই আমাকে চুরিয়ে দিতে চাইছে। আমার গলা আর বুক তখন পা দিয়ে পিষে ফেলতে চাইছে সে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আর কয়েক সেকেন্ডের মধ্যে মরে যাব। দুটো হাত হাতড়ে হাতড়ে কোনো একটা অবলম্বন করছিলাম, শুধু যন্ত্রণায় চিৎকার করার শক্তিটুকু তখন হারিয়ে ফেলেছে। আমাকে মেরে ফেলার আগের মুহূর্তে সেই অতৃপ্ত প্রেতাত্মা তখন হো হো করে আসছে। হঠাৎ হাতের কাছে পেলাম পিতলের ভারী বাতি দান্ডা। ঝোড়ো হাওয়ায় কখন যেন সেটা মাটিতে এসে পড়েছে। সেই বাতি দান্ডা ছুঁড়ে মারলাম সজোরে শয়তানটা মাথা লক্ষ্য করে। আচমকা আঘাতে সে একটু অন্যমনস্ক হতেই আমি মুখের উপর থেকে তার পা দুটোকে টেনে সরিয়ে দিলাম। মাটি থেকে উঠে ছুটে গেলাম ক্যানভাসের কাছে। চটপট প্যালেট থেকে কালো রং নিয়ে তুড়িটা ছুঁয়ে দিলাম ছবিটার বিভৎস মুখের চোখের মণিতে। কর্কশ শব্দে বাজ পড়ল বাইরে। কি আশ্চর্য, এতক্ষণে সত্যি ছবিটা সম্পূর্ণ হলো। আর তারপরই ছবির সেই ভয়ঙ্কর মূর্তিটা যে বাইরে বেরিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল একটা বিকট আর্তনাদ করে আমার দিকে তেড়ে এলো। আমি জানি শয়তানটা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওর না আঁকতে পারা অসম্পূর্ণ চোখ দুটো আমি এঁকে দিয়েছি। সত্যি সত্যি সেই মূর্তিটা দেখলাম আর কিছুতেই আমার দিকে এগিয়ে আসতে পারছে না। যন্ত্রণায় কুকুরে যেতে যেতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো সে। গলা দিয়ে জড়ানো আওয়াজে শুধু দু তিনটে শব্দ বেরিয়ে এলো, এই কথা বলতে বলতে অন্ধকারে যেন মিশে গেল মৃত্যুর আত্মাও শরীরে। আমি জ্ঞান হারিয়ে উঠে পড়লাম মাটিতে। সকালবেলা অনেক লোকে ডাকাডাকি আর চোখে জলে ঝাপটা এসে লাগায়, যেন অনেক দিনের ঘুম থেকে জেগে উঠলাম আমি। কোথায় আছি, কেন আমার শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, কেনই বা এত লোক চারপাশে ঘুরঘুর করছে, এসব বুঝতে বেশ খানিকটা সময় লাগলো। পুলিশের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম হারানের লাশটা গাড়িতে তোলা হচ্ছে। আমি পুলিশ ইন্সপেক্টরকে বললাম কলকাতায় আমার এক বন্ধুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। জিনিসপত্রগুলো পরে এসে কেউ নিয়ে যাবে, আমি শুধু আঁকার সরঞ্জামগুলো নিয়ে যাব। সেসবগুলো নিতে দোতলার ঘরে গিয়ে দেখি পুরো ক্যানভাসটা সাদা, একচুয়ালি লাইনের দাগও সেখানে নেই। রং, তুলি, প্যালেট, ক্যানভাস, ইজেল, রং, তুলি, প্যালেট, ক্যানভাস, ইজেল, চারকোল পেন্সিল, কিছুটা কাঁধে ঝোলানো ব্যাগে ঢুকিয়ে আর কিছুটা হাতে নিয়ে আমি নিচে নেমে এলাম।